দেখেন, আমরা আদেশ 4 পড়েছি, 6 পড়েছি, 7 পড়েছি, 8 পড়েছি। আমরা এখন পড়ব হচ্ছে আদেশ 1, অর্ডার 1। আমি বাদী হিসেবে যখন মামলা করি তখন আমার সেখানে পক্ষভুক্ত করতে হয় নাকি পার্টি করতে হয়। আহ সেখানে যদি এরকম হয় যে একই জমিতে হচ্ছে একসাথে 50 জন লোকের ইন্টারেস্ট আছে। কতজন লোকের? 50 জন লোক। তখন 50 জন লোক যদি বাদী হয়ে তখন 50 জন লোক যদি বাদী হয়ে আমার নামে মামলা করে, তো 50 জন লোক দিয়ে কোর্ট ভরে যাবে না বলেন? এখন এই 50 জন লোক যদি 1 খণ্ড জমি পায়, তাহলে 50 জনে ভাগ করে নিবে। ক্লিয়ার? 50 জনে কি করবে? ভাগ করে নিবে। 50 জন লোকের স্বার্থ একই রকম, 50 জন লোকের প্রতিকার একই রকম, 50 জন লোকের সম্পত্তি একই ধরনের, 50 জন লোকের মামলার কারণ বা কজ অফ অ্যাকশন একই ধরনের। তখন সেই 50 জন লোকের, যেমন আমরা পরিবারের 5 জন ব্যক্তির মতামত যদি একরকম থাকে, তাহলে কাজ করে কয়জনে? কাজ কি 5 জনে করে না একজনে করে? কাজ করে একজনে। তাহলে সকলের পক্ষে একজন বাদী হয়ে মামলা করলো। ক্লিয়ার? তাহলে একাধিক ব্যক্তি যখন বাদী থাকে, তখন একাধিক ব্যক্তির মধ্য থেকে যে কোনো একজন বাদী হয়ে মামলা করতে পারে। যে কোনো একজন ব্যক্তি কি করতে পারে? বাদী হয়ে মামলা করতে পারে। আমি একজন ব্যক্তি বাদী, মামলার বাদী। আমি 100 জনকে বিবাদী করে মামলা করলাম। 100 জনকে আসামি করে কি করলাম? মামলা করলাম। 100 জনকে আসামি করে মামলা করলাম। ওকে। এখন 100 জন আসামি কি কোর্টে আসবে বলেন? না। 100 জন আসামির পক্ষে যে কোনো একজন ব্যক্তি আদালতে এসে মামলা পরিচালনা করতে পারবে। এই যে দেখেন, যে যে কোনো একজন ব্যক্তি আদালতে এসে মামলা পরিচালনা করতেছে, করতেছে না বলেন? যে কোনো একজন ব্যক্তি আদালতে এসে কি করতেছে? মামলা পরিচালনা করতেছে। এখন যে কোনো একজন ব্যক্তি আদালতে এসে কি করতেছে? মামলা পরিচালনা করতেছে। ওকে। তাহলে সে কি করলো? সকল বিবাদীদের মধ্য থেকে একজন বিবাদী হয়ে মামলা পরিচালনা করতেছে, রাইট? নাকি ভুল বলছি? এটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ সুট, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। অর্থাৎ সকলের পক্ষে একজন এজেন্ট হিসেবে কাজ করবে, সকল বিবাদীর পক্ষে একজন বিবাদী হয়ে মামলা পরিচালনা করবে। রুল 8। রুল কত? 8। আদেশ 1, রুল 8। সকল বাদীর মধ্য অর্থাৎ বাদীদের মধ্য থেকে যদি একজন দায়িত্ব নিয়ে মামলা পরিচালনা করে, সেটাকে বলছে
প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট সত্যটা কি বলেন তো? সকল বাদীর একই রকম অধিকার থাকবে, একই রকম ইন্টারেস্ট থাকবে, একই ধরনের সম্পত্তি হবে, তাদের মধ্যে কোনো ষড়যন্ত্র বা ঝগড়াঝাটি থাকবে না। যেহেতু সেম ইন্টারেস্ট, সেম কজ অফ অ্যাকশন, সেম রেমিডি, একই প্রতিকার সকলে দাবি করতেছে, তাইলে তো আর সকলের পক্ষে একজন মামলা পরিচালনা করতে কোনো বাধা থাকলো না। বাধা থাকে? এটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রুল 9-এ যান। রুল 9-এ মিসজেন্ডার আর নন জয়েন্ডার, মিসজেন্ডার আর নন জেন্ডার সংজ্ঞা দেয় নাই, বাট এটা বলছে যদি কোনো মামলায় মিসজেন্ডার অথবা নন জয়েন্ডার হয়, এর কারণে সেই মামলাটা বাতিল হবে না, সেই মামলাটা পরাজিত হবে না, সেই মামলাটা চলবে। মানে যখন পার্টি করা হয়, কি করা হয়? যখন পার্টি করা হয়, ধরুন আমি বাদী হয়ে মামলা করলাম, সেখানে বিবাদী হিসেবে যুক্ত করার কথা রহিম, করিম, এদেরকে, কিন্তু বিবাদী হিসেবে যুক্ত করলাম রহিমকে, করলাম কিন্তু করিমের জায়গায় করিমাকে করলাম। তাহলে করিম কি আছে? তাহলে এখানে একটা ভুল হয়েছে না? আমি সংযুক্ত করেছি, বাট ভুল ব্যক্তিকে। এভাবে পক্ষভুক্ত করতে গিয়ে যদি ভুল ব্যক্তিকে পক্ষভুক্ত করা হয়, এটার কারণে মামলাটা বাতিল হবে না, এটার কারণে মামলাটা ডিফেক্ট হবে না, পরাজিত হবে না, তো মামলাটা চলবে, কন্টিনিউ করবে। ঠিক আছে, পরে পক্ষ সংশোধন করে নিবে। আমি বুঝতে পারছি বিষয়টা। এটাকে বলছে মিস জয়েন্টার, মানে মিস হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, একজনের জায়গায় আরেকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একজনের জায়গায় কি করা হয়েছে? একজনের জায়গায় আরেকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লিয়ার? ওকে। নন জয়েন্ডার মানে কি? না। নন মানে কি? প্রত্যেকটা জায়গায় না মানে সংযুক্ত একেবারেই করা হয়, পক্ষভুক্ত একেবারেই করা হয়। রহিম এবং করিমকে বিবাদী করতে হবে, সেখানে করিমকে বিবাদী করা হলো, রহিমকে একেবারেই করা হয়নি, মানে একেবারেই বাদ চলে যাবে। এখানে কি রহিমের জায়গায় অন্য কোনো নাম এসেছে? আসে নাই। যদি আসতো সেটা হতো মিস জয়েন্ডার, যেহেতু একেবারেই বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে নন জয়েন্ডার। বুঝতে পারছি বিষয়টা? একেবারেই পক্ষভুক্ত না করা, এটা হচ্ছে নন জয়েন্ডার। পক্ষভুক্ত করা, ভাইয়া কিন্তু ভুল ব্যক্তিকে ভাইয়া পক্ষভুক্ত করা। হ্যাঁ। ভাইয়া আরেকবার একটু মানে মিস জয়েন্টার আর নন জয়েন্টারটা আরেকবার একটু এক্সপ্লেন করেন ভাইয়া। আপনি মামলা করবেন, হাবিবা খাতুন মামলা করবে দুইজনের নামে। সেখানে আসামি হচ্ছে মিঠুন সাহা এবং আসামি হচ্ছে করিম ঢালি। সে মামলা ড্রাফট করলো, সাজালো। সেখানে করিম ঢালি না লিখে সেখানে লেখছে মাসুদ রহমান। করিম ঢালির জায়গায় কিন্তু আরেকজন বসাইছেন, বাট কাকে? মাসুদ রহমান, মানে ভুল ব্যক্তিকে বসাইছেন। ক্লিয়ার? এটাকে বলছে হুম। মিস্টেক, মিস জয়েন্ডার বলছে এটাকে। অর্থাৎ সঠিক আচ্ছা। ব্যক্তিকে তালিকাভুক্ত না করে, পক্ষভুক্ত না করে, ভুল ব্যক্তিকে পক্ষভুক্ত করা। হুম। তাহলে আপনি আপনি আসামি করবেন, এটা হচ্ছে মিস জয়েন্ডার। আপনি আসামি করবেন কাকে? মিঠুন শাহকে এবং করিম ঢালিকে। হ্যাঁ। আপনি করিম ঢালিকে অন্তর্ভুক্ত একেবারেই করেন না, বিবাদী একেবারেই করেন, একেবারে বাদ দিয়ে দিচ্ছেন। এই বাদ দেওয়াটার নাম হচ্ছে অসংযুক্ত বা নন জয়েন্ডার। এই যে আপনি যে করিম ঢালিকে বাদ দিয়ে দিলেন বা করিম ঢালির জায়গায় মাসুদ রহমানকে ঢুকালেন, এটার কারণে কি আপনার মামলাটা নষ্ট হয়ে যাবে? না। না। এটার কারণে মামলাটা শেষ হয়ে যাবে না। তাহলে আমরা রুল 8 পড়লাম, রুল 9 পড়লাম।
তাহলে আমাদের অর্ডার এক শেষ। অর্ডার এক পড়েছি, অর্ডার চার পড়েছি, এবং অর্ডার ফাইভে যাই। আদেশ পাঁচটা আপনারা একটু হালকা করে নিজেদের মতো করে রিডিং পড়ে যাবেন। জাস্ট এখান থেকে পড়বেন হচ্ছে, যেমন রুল একে গিয়ে বলছে, এখান থেকে যে রুলগুলো পড়বেন আমি একটু বলে দিচ্ছি। আদেশ পাঁচ থেকে রুল, এখানে সমন নিয়ে কথা বলছে। সমন যে দিতে হবে, এটা কোথায় বলেছে ভাইজান? সমন যে দিতে হবে এটা ধারা 27-এ বলেছে। বা সমনটা কতদিনের মধ্যে দিবেন, কিভাবে দিবেন, কার কাছে দিবেন, এই সমন সম্পর্কিত বিস্তারিত সবকিছু বলা হয়েছে অর্ডার ফাইভ। অর্ডার ফাইভে রুল ওয়ান পড়বেন। সেখানে বলছে সমন কতদিনের মধ্যে দিতে হবে, সমান 5 কার্য দিবসের মধ্যে দিতে হবে। এবং সমনের সাথে কি দিতে হবে? সমনের সাথে আর্জির একটা কপি দিতে হবে। কারণ আপনি যদি আর্জির কপি না দেন, মামলার কপিটা না দেন, তাহলে তো বিবাদীর জানা সম্ভব না যে তার নামে কি হয়েছে, তার নামে কি ধরনের মামলা হয়েছে। ক্লিয়ার? এবার এখান থেকে পড়বেন রুল পড়বেন, রুল 15 পড়বেন। দেখা গেল যার নামে মামলা হয়েছে সঠিক বিবাদীকে পেলেন না, বিবাদী বরাবরই তো সমন দিতে পারে, রাইট? সঠিক বিবাদীকে পেলেন না, তখন ওই বাড়ির বয়স্ক ব্যক্তির কাছে সমনটা জারি করতে হবে, সমনটা পৌঁছে দিতে হবে। এরপরে পড়বেন হচ্ছে রুল 20, বিকল্প সমন জারি বা সাবস্টিটিউটেড সার্ভিস অফ সমন। রুল 20 এখানে যেটা বলছে, যখন একেবারেই কাউকে খুঁজে পাওয়া যাবে না তখন কি করবেন? তখন বাড়ির সামনে লটকিয়ে রাখবেন। লটকানো মানে বুঝেন? ঝুলাইয়া রাখা, কোনো কিছুতে বেঁধে রাখা, দৃশ্যমান কোনো জায়গাতে, যাতে বাড়িতে লোকজন আসলে সেটা পরবর্তীতে দেখতে পায়। সেটা পরবর্তীতে কি দেখতে পায়। ক্লিয়ার? রুল 20 পড়লেন। এরপরে আর মোটামুটি ভাবে আর দরকার নেই। তাহলে আমাদের আদেশ এক শেষ, আদেশ চার শেষ, পাঁচ শেষ, ছয়, সাত, আট, এই পর্যন্ত আমরা পড়লাম। ক্লিয়ার? এবার আসেন অর্ডার 9। অর্ডার 9 পড়তে গেলে আপনাদের আপনাদের জন্য বড় হয়ে যাবে। আগামীকালকের জন্য বাসায় আপনারা একটু ধারণা নেবেন, একটু লিখেন। আদেশ 9, আদেশ 9 থেকে বিধি পড়বেন। 2, 3, 4, 5, 6, 8, 9, 9 ক, 13, 13 ক। এই আদেশ 9 কিন্তু রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আদেশ 10-এ আসেন। অর্ডার 10, অর্ডার 10 থেকে বাসা একটু দেখবেন রুল 4, শুধুমাত্র রুল 4। এরপর আদেশ 12-তে চলে যান। 12 থেকে পড়বেন রুল 6, দাদা বিধি একটু 6। রিপিট করলে ভালো হতো, কোনটা একটু পড়তাম। বিধিগুলি রিপিট করলে ভালো হতো দাদা। আদেশ 9 থেকে পড়বেন রুল 2 থেকে 6, 8, 9, 9 ক, 13, 13 ক। আদেশ 10 থেকে পড়বেন বিধি 4। আদেশ 12 থেকে পড়বেন বিধি 6। আদেশ 14-তে আসেন। 14 থেকে হচ্ছে বিধি 1, আর হচ্ছে বিধি 8। আদেশ 15 থেকে বিধি 1।
আদেশ 17 থেকে বিধি 1। স্যার দাদা 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 আদাব, তৌহিদ আমিন বলছি দাদা। আদেশ 17 থেকে বিধি 1। স্যার 14 থেকে একটু বললে ভালো হতো কাইন্ডলি। আদেশ 14 থেকে বিধি 1 এবং 8। দাদা 14-র 1-এর 5 আদেশ লাগবে না? আদেশ 15 থেকে হচ্ছে বিধি 1। আদেশ 17 থেকে হচ্ছে বিধি 1। আদেশ 18 থেকে হচ্ছে বিধি 20। আদেশ 19-এর হেডলাইন, আদেশ 20-এর বিধি 1, বিধি 5 ক, বিধি 1, বিধি 5 ক। আচ্ছা, আমরা আগামী ক্লাসে এই 20 পর্যন্ত পড়ব। আগামী ক্লাসে 20 পর্যন্ত পড়ব। আগে আমার দেওয়া টপিকগুলো ভালো করে পড়ুন। এরপরে যদি আপনার কাছে কোনো কিছু গুরুত্বপূর্ণ হয় সেটা আপনি পড়ে ফেলবেন। আগে আমার দেওয়া টপিকগুলো ভালো করে পড়ুন। ঠিক আছে? তাহলে আমরা আগামীকালকে ক্লাস করব। স্যার, আগামীকাল কেন, সরি, পরশুদিন ক্লাস করব। আগামীকাল ক্লাস নিব না সম্ভবত। পরশুদিন পরশুদিন পড়বো আদেশ 9 থেকে আদেশ 20 পর্যন্ত।